টানা বৃষ্টিপাত ও উজানের পানিতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের 11টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। অন্যদিকে পটুয়াখালী ও বরিশালে টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এই নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়, সাইদ ইব্রাহিম এবং শাকিল মাহমুদ। শুরুতে যাচ্ছি নিলয়ের কাছে। নিলয়, আপনি আমাদের জানাবেন ভাঙনে কয়টি গ্রাম প্লাবিত হয়েছে, সেই সাথে জানাবেন স্থানীয়দের কি অবস্থায় রয়েছেন তারা। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে গত কয়েকদিনে টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী এবং সিলোনিয়ার নদীর 15টি পয়েন্টে ইতিমধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে। আমরা এখন থেকে ঠিক একটু আগে এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন মজুমদারের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এই মুহুরী এবং সিলোনিয়া নদীর 15টি পয়েন্টে ভাঙন সৃষ্টি হয়েছে। সেই ভাঙন দিয়ে এখনও লোকালয়ে পানি ঢুকছে। লোকালয়ে পানি ঢুকার সাথে সাথে আমরা দেখেছি যে প্রায় 30টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে। আমরা দেখেছি সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টির সাথে সাথে কিন্তু পানির পরিমাণ কিন্তু বাড়ছে। তবে আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা তিনি বলছেন যে মুহুরী এবং সিলোনিয়া নদীর পানি ইতিমধ্যে কিন্তু প্রায় 110 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই যে পানি বাড়ছে এবং যদি উজানে যদি বৃষ্টির পরিমাণ বাড়ে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পানি আরও বাড়বে বলে কিন্তু তিনি জানিয়েছেন। তবে আপনাকে বলে রাখি যে এখানকার যে গ্রামগুলো প্লাবিত হয়েছে প্রায় 30টি গ্রামের মতো মানুষ পানিবন্দী রয়েছে। 30টি গ্রামে প্রায় কমের মধ্যে 20 থেকে 25 হাজার মানুষ পানিবন্দী রয়েছে ইতিমধ্যে। তবে এই সকল মানুষের দাবি হচ্ছে গিয়ে দীর্ঘদিন এই এলাকার মানুষ এসব কষ্টের মধ্যে থাকে। বন্যা হয়, মানুষের ঘর বাড়ি আসবাবপত্র থেকে শুরু করে সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়। তবে প্রতিনিয়ত এই সকল ক্ষতির সম্মুখীন হতে হয় তারা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছে যেন এই সকল ক্ষতি থেকে তারা যেন বাঁচতে পারে। সেই জন্য মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যেটি রয়েছে সেটি যেন টেকসইভাবে বাঁধা হয় সেই বিষয়ে কিন্তু তারা জোর দাবি জানাচ্ছে। তবে এখানে আমরা দেখেছি গতকাল রাতের পর থেকে ফুলগাজী পরশুরাম এর দিকে বেশি নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। এই পানিগুলো যত ভাটার দিকে যাচ্ছে ততই নতুন নতুন করে এলাকাগুলো প্লাবিত হচ্ছে বলে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। তবে এখানকার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 131টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে যাতে কোনো পানিবন্দী মানুষদের যাতে করে সেখানে আশ্রয় নিতে পারে সেই ব্যবস্থা তারা উপজেলা প্রশাসন করেছে। পাশাপাশি এখানকার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলছেন যে 131টি আশ্রয় কেন্দ্রের মধ্যে সেখানে যারা আশ্রয় নিয়েছে তাদের জন্য শুকনো খাবার কিংবা রান্না করা খাবার তারা পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করেছেন। সেছাড়াও 4.5 লক্ষ টাকা তাদের জন্য প্রাথমিকভাবে বরাদ্দ ঘোষণা করা হয়েছে। তবে এখানকার মানুষের দীর্ঘদিনের যে দাবি সেই দাবি হচ্ছে যে মুহুরী, কহুয়া, সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের টেকসই বাঁধ মেরামত, এবং এটি যদি মেরামত করা না হয় সেক্ষেত্রে কিন্তু প্রতি বছর এভাবে ভাঙবে, প্রতি বছর মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে কিন্তু তারা বলছে। তবে এখানে যে চিত্রটি আমরা দেখছি যে এই চিত্রটি যেন সামনের দিনগুলোতে যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কিন্তু এখানকার মানুষ তারা বলছে পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করছে। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি এবং পানি উন্নয়ন বোর্ডের অব্যবস্থাপনার কারণে কিন্তু সবসময় এখানে নদী ভাঙন হয়, এখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে নদী ভাঙন নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই পটুয়াখালীতে, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন সাইদ ইব্রাহিম। সাইদ, আপনি আমাদের জানাবেন ভাঙনে কয়টি গ্রাম প্লাবিত হয়েছে, সেই সাথে স্থানীয়দের কোনো ভোগান্তি চিত্র দেখতে পাচ্ছেন কিনা, কি বলছেন স্থানীয়রা? ধন্যবাদ সেনা, যেমনটি বলেছিলেন আসলে কয়েকদিনের টানা বৃষ্টিতে কিন্তু পটুয়াখালীতে নিমজ্জিত হয়েছিল এবং পটুয়াখালীর বেশ অনেকগুলো জায়গা কিন্তু তলিয়ে গিয়েছিল। বিশেষ করে পটুয়াখালী সদরের যে রাস্তাঘাটগুলো ছিল, গার্লস স্কুল, মহিলা কলেজ, কালেক্টর স্কুল থেকে শুরু করে নূতন বাজার, পুরান বাজার এবং যে জায়গাগুলোতে মানুষ চলাচল করে সেই জায়গাগুলো কিন্তু যেগুলো নিচু সেগুলো জলাবদ্ধতা ছিল। আজ কিন্তু পানি নেই, কিন্তু গতকাল থেকে আজ সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টি ছিল এবং বৃষ্টির যে মিলিমিটার ছিল সেটা ছিল 214 মিলিমিটার পর্যন্ত তারা রেকর্ড করেছে এবং গত পরশু দিনকার আপনার 275 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, যেটা আপনার বিগত দিনের চেয়েও কিন্তু আপনার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এছাড়া বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছেন এবং আমি কথা বলেছি মৎস্য কর্মকর্তার সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে সমুদ্রগামী যত প্রকার মাছ ধরার ট্রলার আছে সেগুলোকে কিন্তু আসলে নিরাপদ স্থান থাকতে বলা হয়েছে। এছাড়া আমি কিন্তু গতকালকে এখানে পটুয়াখালী
মুসলিম যে গোরস্থান সেখানে গিয়েছিলাম, সেখানে যে অবস্থাটা, যে মানুষ যদি মারা যায় তাদেরকে যে দাফন করবে, সে দাফন করার মতো অবস্থা কিন্তু নেই। এত পরিমাণ পানি সেখানে উঠে গেছে। তারা আমাকে জানিয়েছেন যে আসলে এই মুসলিম গোরস্থানটাকে সংস্কার করা উচিত, এটা পৌর প্রশাসকের কাছে তারা আবেদন জানিয়েছেন। এছাড়া যে সমস্ত ঘরবাড়িতে পানি উঠে গিয়েছে সেই ঘরবাড়িগুলো পানি এখন নেমেছে, তারা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে আসলে ব্যস্ত আছেন। এছাড়া কিন্তু আপনার সবকিছু স্বাভাবিক আছে। সকাল থেকে কিন্তু বৃষ্টি ছিল, এখন বৃষ্টি নেই। এখন পিরিপিরি কিছু বৃষ্টি হয়েছিল, এখন কিন্তু বৃষ্টি আসলে নেই। এক কথা বলতে গেলে যে পটুয়াখালীর আবহাওয়া এখন মোটামুটি স্বাভাবিক আছে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে আবহাওয়া নিয়ে সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাবো স্টুডিওতে স্নেহার কাছে। সাইদ, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে যেতে চাই বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, আপনি আমাদের জানাবেন আসলে প্লাবিত হয়েছে কয়টি গ্রাম, সেই সাথে গ্রামের যে ভোগান্তি রয়েছে সেই ভোগান্তি নিরসনে কর্তৃপক্ষ কি বলছেন? বরিশালে কিন্তু গত 2 দিন ধরে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং গতকাল থেকে কিন্তু আজ সকাল পর্যন্ত কিন্তু টানা বৃষ্টি হয়েছে আমরা দেখেছি। এবং এর ফলে কিন্তু বরিশাল নগরীর যে গুরুত্বপূর্ণ যে এলাকাগুলো আছে তার অধিকাংশ এলাকায় কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য মতে বরিশালে গত 24 ঘন্টায় 160 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এই যে জলাবদ্ধতার যে সৃষ্টি হয়েছে এতে কিন্তু চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। এই মুহূর্তে আমরা আছি বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় এবং আপনারা দেখছেন যে এই এলাকাটির যে পুরো রাস্তাটি কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শুধু এই বগুড়া রোডই নয়, বরিশাল নগরীর ভাটিখানা, কালীবাড়ি রোড, চৌমাথা, বটতলা রাস্তা সব জায়গায় কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা নগরবাসীর সাথে কথা বলছিলাম, নগরবাসী যেটা আমাদেরকে জানিয়েছে যে আসলে জনপ্রতিনিধি আসে, জনপ্রতিনিধি যায়, কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। প্রতিবারই আসলে মেয়র, কাউন্সিলর তারা কিন্তু তাদের যে নির্বাচনী ইস্তিহার সেখানে কিন্তু তারা বলে যে বরিশাল নগরীকে তারা জলাবদ্ধতা মুক্ত করবে, কিন্তু এ নিয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রমও হাতে নেয়, কিন্তু যে কাঙ্ক্ষিত যে ফল জলাবদ্ধতা নিরসনের তা কিন্তু তারা না পাওয়ায় অনেকটাই কিন্তু ক্ষুব্ধ। তবে তারা আশা করছে যে এবার যিনি আসলে নগরীর যিনি প্রশাসক, বিভাগীয় কমিশনার রায়ান কাউসার, উনি আসলে একটি কার্যকর পদক্ষেপ নিবে এই জলাবদ্ধতা নিরসনে, তেমনটা কিন্তু আশা করছে নগরবাসী। আমরা কথা বলেছিলাম এখানকার যারা বিভিন্ন এই জলাবদ্ধতা নিরসন নিয়ে যারা কাজ করে তাদের সাথে, তারা যেটা আমাদেরকে জানিয়েছে আসলে বরিশাল নগরীতে এক সময় অনেকগুলো খাল ছিল, তবে বর্তমানে কিন্তু দখল এবং দূষণের কারণে অস্তিত্ব টিকে আছে মাত্র 7 থেকে 10টি খালের। এবং এই যে খালগুলো আছে এই খালগুলো দখল এবং দূষণের কারণে আসলে পানি যে জলাবদ্ধতাগুলো হয় নগরী জুড়ে, সেই যে পানি, সেই পানি না নামার কারণেই কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তারা যেটা দাবি জানিয়েছে যে দ্রুত যাতে খালগুলো এই দখল মুক্ত করা হয় এবং এই যে জলাবদ্ধতা নিরসনে যাতে এই সবার আগেই যেন খালগুলোকে গুরুত্ব দেওয়া হয় সেই দাবি কিন্তু জানিয়েছেন তারা। আমরা কথা বলেছিলাম বরিশাল সিটি কর্পোরেশনের সাথে। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছে যে জলাবদ্ধতা নিরসনে এরই মধ্যে কিন্তু তারা বেশ কিছু প্রজেক্টের কাজ চলমান আছে। এর পাশাপাশি মন্ত্রণালয়ে বেশ অনেকগুলো কাজ জমা দেয়া আছে। সেইগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে বরিশাল নগরী জলাবদ্ধতা মুক্ত হবে বলে কিন্তু দাবি করেছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আপাতত আমার কাছ থাকা সবশেষ। নিলয়, সাইদ এবং শাকিল, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ফেনী, পটুয়াখালী এবং বরিশাল থেকে নদী ভাঙ্গন এবং জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।
কক্সবাজারের রামু উপজেলায় বাঁকখালী নদীর মোহনার কয়েকটি স্থানে তীব্র ভাঙন শুরু হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে অনেক স্থাপনা তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আপনি আমাদের জানাবেন ভাঙন প্রতিরোধে কি ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ? ধন্যবাদ স্নেহা। যেমনটি জানাচ্ছিলেন, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা, বিশেষ করে বাঁকখালী মোহনায় প্রায় 7-8টি স্থানে ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয় প্রশাসন এবং জনগণ আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে রামু উপজেলার দোসর ইউনিয়নের মাস্টারকাটা যেই মোহনাটি রয়েছে সেখানে প্রায় 7-8টি ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং চলাচলের একমাত্র সড়কটিও নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। তারা স্থানীয় ইউনিয়ন উপজেলা নির্বাহীর সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, যারা পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন, কিন্তু এই বলছেন তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা নেওয়া আমাদের সুযোগ নেই। কিন্তু অন্যদিকে যারা বসতি এবং লোকজন রয়েছে তারা আমাদেরকে যেটা জানিয়েছে, এইবারের বালু আহরণ, অবৈধ বালু আহরণের ফলে বাঁকখালী মোহনায় বিভিন্ন ধরনের খাদের সৃষ্টি হয় এবং উজান থেকে যখন পানির তীব্রতা বৃদ্ধি পায়, এই খাদের পানির তীব্রতার ফলে নদীর ভাঙন হয় বলে তারা আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে গত 7 বছর আগে এখানে একটি বেড়িবাঁধ নির্মাণ করেছিলেন, কিন্তু সেটি অসাধু ব্যবসায়ী বালু ইজারাদার যারা রয়েছেন এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক পরিচয় দিয়ে বালু উত্তোলনের ফলে নদীর যে বাঁক পরিবর্তন হওয়ার ফলে নদী ভাঙনের ব্যাপক হচ্ছে বলে পরিবেশবিদরা আমাদেরকে জানিয়েছে। স্নেহা, যে বিষয়টি সেটি হলো যে কক্সবাজারের কুতুবদিয়া, সেন্ট মার্টিন সহ বিভিন্ন নিম্নাঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টি হওয়ার কারণে অনেক জমি এবং ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে এবং আজকেও বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। এবং কক্সবাজারের যেই উপজেলাগুলো রয়েছে সেখানে বিশেষ করে সরকারিভাবে বরাদ্দ এবং তদারকির অভাব রয়েছে বলে স্থানীয় প্রশাসন গাফিলতি রয়েছে বলে জনগণ আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে যে জনপ্রতিনিধি নেই, সেক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকেও যেটুকু তদারকি হচ্ছে সেটি খুবই অপ্রতুল এবং স্থানীয় জনগণের একটাই দাবি যে দ্রুত সময়ের মধ্যে তাদের যেই ভাঙনটুকু এখন হচ্ছে সেটি যদি কোনোভাবে ঠেকানো না যায়, তাহলে তাদের দীর্ঘদিনের বাড়ি ভিটে এবং তাদের বিভিন্ন ধরনের মসজিদ, স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো নদীর গর্ভে বিলীন হয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছে এবং এতে দ্রুত যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে তাদের যেই ক্ষতি হবে সেটার জন্য এটাই ছিল আমার কাছে সর্বশেষ। আব্দুর রহমান, আপনাকে ধন্যবাদ। টানা বৃষ্টিতে রাজধানীতে ব্যাহত নগরবাসীর জীবনযাত্রা, এই নিয়ে আলোচনাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আপনি আমাদের জানাবেন বৃষ্টিতে মানুষের ভোগান্তি কেমন দেখছেন? স্নেহা, রাজধানীতে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছিল গত কয়েকদিন ধরেই। আমরা দেখতে পাচ্ছি যে ভোর থেকে এবং গতকাল রাত থেকে আমরা দেখতে পেয়েছি যে টানা বৃষ্টিতে কিন্তু অনেকটাই বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া অধিদপ্তর বলছে গেল সপ্তাহে যেমনটা দেখতে পাচ্ছিলাম যে যেমন বৃষ্টি ছিল, সামনের দিকে বৃষ্টির পরিমাণটা আর একটু বাড়তে পারে এবং এটি একসময় ঝড়ের রূপ নেওয়ার একটা শঙ্কার কথাও আবহাওয়া অধিদপ্তর জানায়। তবে সার্বিকভাবে আমি এখানকার যেই জনজীবনের বর্তমান অবস্থা সেটি যদি বলি, সকালে অফিসে যাওয়ার সময় বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অফিসগামী যে সকল যাত্রীরা ছিলেন তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন এবং বলা যায় যে রাস্তায় বিভিন্ন জায়গায় খানাখন্দ এবং গর্ত থাকার ফলে যে গাড়ি চলাচল এবং সাধারণ মানুষের চলাচলেও কিন্তু অনেকটা বিঘ্ন ঘটতে দেখা গেছে। এছাড়া আমি যদি বলে রাখি যে মহাখালী এবং আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে এখানে অনেক জায়গায় কিন্তু দেখা যায় যে রাস্তার কাজ চলছে। যেহেতু এখন বর্ষার যে সিজন চলছে, বর্ষার সিজনে রাস্তা কাটার ফলে কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গায় জনজীবন অনেকটাই বিপর্যস্ত হচ্ছে এবং সাধারণ যে মানুষ তারা রাস্তা পারাপারের ক্ষেত্রেও কিন্তু এই ক্ষেত্রে অনেকটা তাদেরকে ঝুঁকিতে পড়তে হচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা যায় যে গর্ত কিন্তু পুরোটা ভরে পানিতে ঢেকে থাকে, যার ফলে কিন্তু কোন জায়গাগুলোতে গর্ত রয়েছে সেটি কিন্তু অনেক সময় দেখা যায় না। এভাবে কিন্তু অনেক জায়গায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতেও দেখি। এছাড়া এখানকার যে সার্বিক পরিস্থিতি, রাস্তাঘাটের যে দুর্ভোগ সেটি ছাড়াও কিন্তু বৃষ্টির কারণে মানুষের টানা যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেরই কিন্তু বিভিন্ন ধরনের ছোঁয়াচে রোগ এবং পানিবাহিত রোগের যে সংক্রমণ সেটিও অনেকটা বাড়তে দেখা গেছে এবং এছাড়া বৃষ্টিতে কিন্তু ডেঙ্গুর যে প্রকোপ সেটিও কিন্তু গত কয়েক সপ্তাহের তুলনায় অনেকটা বাড়তে দেখা গিয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে যে সামনের দিনগুলোতে কিন্তু এভাবে যদি
যদি এভাবে যদি বৃষ্টি না থামে সেই ক্ষেত্রে ডেঙ্গু সংক্রমণ আরো বাড়তে পারে। এছাড়া আমি যদি বলি যে আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু যানজটের যে পরিমাণ সেটি কিন্তু অনেকটাই আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় দেখা যায় যে বিভিন্ন সিগনালে পড়ে থাকতে দেখা যাচ্ছে দীর্ঘ সময় ধরে, যেখানে অন্যান্য সময় কয়েক মিনিটে শেষ হতো সেই জায়গায় কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের শুধুমাত্র একটি সিগন্যাল পার হতে। এছাড়া রেলের ক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় শিডিউল বিপর্যয় হচ্ছে শুধুমাত্র বৃষ্টিতে জনদুর্ভোগের কারণে। এই ছিল রাজধানী মহাখালী থেকে সর্বশেষ। স্নেহা, জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ চুয়াডাঙ্গাতে পথসভা করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, আপনি আমাদের জানাবেন পদযাত্রা ঘিরে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কি কি বার্তা দেওয়া হচ্ছে? ধন্যবাদ স্নেহা। আপনি যেমনটি বলছিলেন সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু আজকে এনসিপির পদযাত্রা হওয়ার কথা আছে। ইতিমধ্যেই কিন্তু আমাদের পার্শ্ববর্তী জেলা মেহেরপুরে কিন্তু এনসিপি পদযাত্রা শেষ করেছে। তবে এখনো পর্যন্ত কিন্তু এনসিপির নেতৃবৃন্দ কিন্তু মেহেরপুরে অবস্থান করছে। আমি যতদূর খোঁজ নিয়েছি সেটা হচ্ছে এখনো পর্যন্ত তারা সার্কিট হাউসে অবস্থান করছে। সার্কিট হাউস থেকে বের হয়ে কিন্তু মেহেরপুর জেলার গাংনী উপজেলা হয়ে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা হাটবোয়ালে নামক স্থানে। এই হাটবোয়ালায় কিন্তু প্রথমে কিন্তু তারা চুয়াডাঙ্গার পদযাত্রা শুরু করবে। তো হাটবোয়ালা থেকে কিন্তু আলমডাঙ্গা যে উপজেলা, সেই উপজেলার উপর দিয়ে কিন্তু চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে যাবে। শহীদ হাসান চত্বরে কিন্তু মূল অনুষ্ঠান আর কি আমি যত জানতে পেরেছি যে এই মূল অনুষ্ঠান শেষ করে কিন্তু দামুড়দা জীবননগর হয়ে কিন্তু সরোজগঞ্জে যেয়ে কিন্তু এনসিপির পদযাত্রা শেষ হবে। তো আমি একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু যে ইতিমধ্যে কিন্তু চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে কিন্তু মঞ্চের সাজসজ্জার কাজ শেষ করেছে তারা। তবে জেলা দেশের বিভিন্ন জেলায় কিন্তু মঞ্চ করলেও কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু সেভাবে মঞ্চ করেনি। তবে আমি এনসিপি নেতৃবৃন্দের সাথে কথা বলে যতটুকু জেনেছি সেটা হচ্ছে এনসিপি নেতৃবৃন্দ আমাকে জানিয়েছে সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গায় কিন্তু মূলত ট্রাকের দুইটা ট্রাক আছে, ট্রাকের পরেই কিন্তু তারা প্রোগ্রাম করবে। এই প্রোগ্রাম শেষ করে কিন্তু তারা দামুড়দা দর্শন হয়ে জীবননগরে যাবে। তো এই পদযাত্রায় কিন্তু মূলত কিন্তু নাহিদ ইসলাম, সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ সহ ডাক্তার তাসনিম যারা সহ বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু এই পদযাত্রায় অংশগ্রহণ করছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ খবর আমার কাছে। সেতু, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী যারা ছিলেন পদযাত্রার খবর। কুমিল্লার ট্রিপল মার্টারের শুনানি হবে আজ। আলোচিত এই মামলাটি টিভিতে হস্তান্তর করা হয়েছে। এই নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সুমন, আপনি আমাদের জানাবেন শুনানি কখন শুরু হচ্ছে এবং সেই সাথে জানাবেন যে বর্তমান পরিস্থিতি আপনি কি দেখতে পাচ্ছেন? স্নেহা, আপনি যেটা বলছিলেন কুমিল্লার আদালতে আপনি জানেন ট্রিপল মার্টার যে হত্যাকাণ্ড, আলোচিত হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড ডিবিতে হস্তান্তর করা হয়েছে। আমি একটু জানি রাখি এখন আদালত তাদেরকে উঠানো হয়েছে বিচারে আদালতের মমিনুর হকের বিচার হতে এবং তাদেরকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আমি আপনাকে জানিয়ে রাখি কুমিল্লা যে 8 জন আসামি গ্রেপ্তার করেছে এই মামলায় 8 জনকে আদালতে আনা হয়েছে এবং আদালতে যে মামলাটা করেছে রুবি আক্তারের যে মেয়ে রিক্তা আক্তার সে আমাদেরকে জানিয়েছে সে এখন নিরাপত্তা নিতে ভুগছেন এবং তারা বলছেন যে আসামি পক্ষ থেকে তাদের উপর চাপ দেওয়া হচ্ছে মামলাটা যাতে তারা পরিচালনা না করে। তবে এদিকে এই নিরাপত্তা পুলিশ সাথে তারা দেখা করেছেন, পুলিশ করছে তার নিরাপত্তা তাদেরকে দেওয়া হচ্ছে। এবং আমি একটু জানি কি কুমিল্লার আদালত যে মামুলি যে আমলি আদালত যেটা রয়েছে বিচার মমিনুর হকের আদালতে তাদেরকে আজ উঠানো হয়েছে, তাদের রিমান্ড শুনানি চলছে। আর তুমি জানা কি এই আদালতটা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ডিবির যে এসআই রয়েছে উনি আমাদেরকে জানিয়েছেন যে এটা তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আসামি ধরার আরো প্রক্রিয়া চলছে। যেহেতু মামলাটি একটা চাঞ্চল্যকর হত্যা মামলা, এই মামলা 38 জনকে আসলে যেহেতু এজার নামে মামলা করা হয়েছে সেই মামলা মোতাবেক তাদেরকে আসলে ধরার জন্য প্রক্রিয়া চলছে। অজ্ঞাতনা মারা রয়েছে 20-25 সবকিছু মিলিয়ে বলা ছিল কুমিল্লার এই আদালত এবং কুমিল্লা মুরাদনগরের যে এলাকা পুরুষ শূন্য যে এলাকা রয়েছে সেটা সত্ত্বেও এখনো মানুষ এই এলাকাতে যারা পুরুষ বসবাস করবে তারা আসলে যাচ্ছেন, তারা বলছে তারা আতঙ্কিত হয়েছে, যারা নিরপরাধ তারাও এখন এলাকা ছাড়া হয়ে যাচ্ছে। এই ছিল কুমিল্লার যে মুরাদনগর করাবাড়ি যে হত্যাকাণ্ডের ঘটনা সর্বশেষ। স্নেহা,
জামালপুরে সপ্তাহের ব্যবধানে কেজিতে চালের দাম বেড়েছে ৩ থেকে ৫ টাকা। ভরা মৌসুমে চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। রিয়াদ, আপনি আমাদের জানাবেন দাম বাড়ার কি কারণ জানাচ্ছেন বিক্রেতারা এবং সেই সাথে কেমন ক্রিয়া প্রতিক্রিয়া দেখছেন ক্রেতা বিক্রেতাদের? জামালপুরে কিন্তু আমরা যেটি দেখেছি যে ঈদের পর থেকেই ৩ ধাপে চাউলের দাম বৃদ্ধি পেয়েছে। আর এই চাউলের দাম বৃদ্ধি পাওয়াতে সাধারণ যারা ক্রেতা রয়েছে, নিম্ন আয়ের মানুষগুলো রয়েছে, তারা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে এই চাউল কিনতে এসে। তারা যেটি অভিযোগ করে বলছে যে মূলত বর্তমানে যে চাউলের যে বর্তমানে ধানের সিজন রয়েছে, কিন্তু সেখানে বর্তমানে এই সিজন অবস্থায় যদি চাউলের দাম এমন বৃদ্ধি পায় তাহলে পরবর্তীতে চাউলের দাম আরো বৃদ্ধি পাবে। এবং তারা যেটি বলছে যে মূলত এই চাউলের দাম বৃদ্ধিকে দোষ করছেন যে প্রশাসন থেকে তেমন কোনো গুরুত্ব সহকারে কোনো অভিযান চালাচ্ছে না। আর আমরা কথা বলেছিলাম মিল মালিকদের সাথে, তারা যেটি বলছেন যে মূলত সিন্ডিকেটের কারণেই এমনটি হয়েছে। আর আরেকটি বিষয় যদি আমি বলে রাখি যে জামালপুরের বিভিন্ন উপজেলাগুলো, আমি যদি বলি দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, সরিষাবাড়ি এবং মাদারগঞ্জ, এই বিভিন্ন উপজেলায় আমরা গিয়েছি এবং যেটি দেখেছি যে প্রত্যেকটি উপজেলায় কিন্তু এই চাউলের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। যে চাউলের বস্তাগুলো আগে ১২৫০ টাকায় বিক্রি হতো, সেই চাউলের বস্তা এখন কিন্তু ১৩৫০ টাকা থেকে শুরু করে ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এবং যে বস্তাগুলো ১৪০০ টাকায় বিক্রি হতো সেগুলো কিন্তু প্রায় ১৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। তো এই যে দাম বৃদ্ধি পেয়েছে, সেই ক্ষেত্রে মূলত সাধারণ ক্রেতারা যেটি বলছেন যে মূলত প্রশাসন যদি কঠিন তৎপর হয় তাহলে হয়তোবা এই চাউলের দাম নিয়ন্ত্রণে আসবে। আমরা একটু কথা বলতে চাইবো, এখানে একজন ব্যবসায়ী রয়েছে, তার সাথে কথা বলতে চাইবো যে এই যে মূলত চাউলের দাম বৃদ্ধি পেয়েছে, আপনার কি কেমন দেখছেন, এই ক্রেতাদের প্রভাব কেমন পড়ছে ক্রেতাদের? ঈদের আগে বাড়ছে চাউলের দাম, এখন ক্রেতায় আমরা পাইছি না। কিন্তু সবগুলি বস্তায় ১০০ টাকা করে দাম বাইরে গেছে গা, আমগরে করার কিছু নাই, কিন্তু আমরা ক্রেতা পাইছি না। এখন কি করবো, এখন প্রশাসন থেকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে চাউলের বাজারটা একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। আসলে এই যে যেটি বলা হচ্ছে যে মূলত চাউলের দাম বৃদ্ধির যে কারণ, সেটি হচ্ছে যে সাধারণ যারা রয়েছে তারা বলছে যে মূলত সিন্ডিকেটের কারণেই এমন হয়েছে। তো জামালপুরে সব উপজেলাতেই মূলত চাউলের দাম বৃদ্ধি পেয়েছে এবং প্রশাসন থেকে আমরা যেটি আমাদের জানিয়েছে যে এই সিন্ডিকেট রক্ষা এবং বাজার রক্ষার তারা কাজ করবে। এ ছিল জামালপুর থেকে চাউলের বাজারের সর্বশেষ খবর। লক্ষ্মীপুর রামগঞ্জের দালাল মীরগঞ্জ সড়কের অবস্থা বেহাল। গর্ত আর খানাখন্দে দুর্ভোগে পড়েছেন লক্ষাধিক মানুষ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। সাইফুল, আপনি আমাদের জানাবেন রাস্তা সংস্কারে কি কোনো ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ কিংবা কি বলছেন স্থানীয়রা? স্নেহা, আপনি যেমনটি বলছিলেন যে লক্ষ্মীপুর টু রামগঞ্জ সড়কে যে দালালবাজার মীরগঞ্জ অংশ, এই রাস্তাটি 2021 সালে 21-22 অর্থ বছরে দালালবাজার টু সৌদিবাজার অংশটুকু কাজ শুরু হলো। এই পর্যন্ত আর কাজ না হওয়ার কারণে রাস্তাটি বেহাল দশা হয়েছে। যে লক্ষ্মীপুর সদর উপজেলার এলজেডি উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই সড়কটি লক্ষ্মীপুর থেকে দালালবাজার মীরগঞ্জ সড়ক 3টি অংশে কাজ করা হলো। এখন যে অবস্থা, এখানকার যে রাস্তা রয়েছে, এই রাস্তাটি আপনার রয়েছে যে আসলে বৃষ্টি হলে পুকুরের মতো পুকুর হয়ে যাচ্ছে, বিশেষ করে হাঁটু পরিমাণ পানি। এই রাস্তা দিয়ে লক্ষ্মীপুর থেকে রামগঞ্জের মানুষজন বাস দিয়ে যাতায়াত করলেও বর্তমান সময়ে আর তারা সিএনজি দিয়ে যাতায়াত করছে। বিশেষ করে যে এখানকার যে যারা লক্ষাধিক মানুষ রয়েছে, তারা ঠিকমতো তাদের গন্তব্যে পৌঁছতে পারছে না এবং এই এলাকার যেসব রোগীরা রয়েছে তারা যখন হাসপাতালে যাচ্ছে তাদের সমস্যা হচ্ছে। বিশেষ করে যারা গর্ভবতী মহিলা রয়েছে তাদের অবস্থা খুবই খারাপ পর্যায়ে রয়েছে। গত 4 বছরে এই সড়কে কাজ না হওয়ার কারণে এখানে স্থানীয় মানুষ বিকল্প পথে যাতায়াত করছে এবং যারা স্কুল কলেজে এবং অফিস আদালতে যাতায়াত করছে তারা ঠিকমতো যেতে পারছে না। এবং এখানকার যে সিএনজি এবং অটোরিকশা চলাচল করে সেসব সিএনজি চালকরা আমাদেরকে জানিয়েছেন যে তাদের সিএনজি গুলো ঘন ঘন নষ্ট হচ্ছে এবং এখানকার যে যারা সিএনজিতে যাতায়াত করছে তারা ভাড়া
বাড়িয়ে দিয়েছে এবং এখানকার যারা যাত্রী তারা আমাদেরকে জানিয়েছেন যে রাস্তা খারাপ হওয়ার কারণে তারা বেশি টাকা দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে। তো এখানকার যে লক্ষাধিক মানুষ তাদের দাবি হচ্ছে যে লক্ষ্মীপুর মিরগঞ্জ সড়কটি অতি দ্রুত নির্মাণ করে মানুষের যাতায়াতের সুবিধা করে দিবে। স্নেহা, এ ছিল লক্ষ্মীপুরের দালালবাজার মিরগঞ্জ সড়ক থেকে সর্বশেষ খবর।